আজকের ঘটনাটি একজন ট্রাক ড্রাইভারের সম্পর্কে, যিনি করাকোরাম হাইওয়েতে এমন এক ভয়ঙ্কর অদৃশ্য সত্তার মুখোমুখি হয়েছিলেন যার কল্পনাই আপনারা করতে পারবেন না। এই ঘটনা আমাদের একজন ট্রাক ড্রাইভার সাত্তার ভাই তার কাছ থেকে সংগ্রহ করা হয়েছে। তিনি বলেছেন কিভাবে হাইওয়েতে এক সত্তা তাদের ট্রাকের ওপর আক্রমণ করেছিল এবং কিভাবে তিনি খুব কষ্টে জীবন রক্ষা করতে সক্ষম হয়েছিলেন। চলুন তাহলে ঘটনা শুরু করা যাক। তিনি যেভাবে বলেছেন আমি সেভাবে বলার চেষ্টা করছি। আমার নাম সাত্তার। আমি বহু বছর ধরে করাকোরাম হাইওয়েতে হেভি ট্রাক চালাচ্ছি। ঝঙ্কুরার পাশ থেকে ইসলামাবাদ পর্যন্ত চীনা সামান্য আসা এবং পাকিস্তানে যাওয়া মালামাল। আমি এই এক রাস্তার ওপর আমার অর্ধেক জীবন কাটিয়েছি। সেই এক রাস্তা, সেই ভয়ঙ্কর পাহাড়, সেই উঁচু উঁচু পাশগুলো এবং সেই দীর্ঘ পথ। আমি এই ঘটনা শুরু করার আগে আপনাদেরকে এক কথা বলবো। আমি কোনো সাধারণ মস্তিষ্কের মানুষকে এই ঘটনা শোনাতে চাই না। যারা ঘটনা শুনে ভয় পাবেন না তারাই শুধু এই ঘটনা শুনবেন। আশা করি ঘটনা খুব গভীরভাবে শুনবেন। আমি করাকোরাম হাইওয়েতে এমন তুষারপাতের সময় ট্রাক চালিয়েছি যে ঠিক পরের সকালে রাস্তা সপ্তাহের জন্য বন্ধ হয়ে যেত। আমি এই রাস্তার উপর এমন পরিস্থিতিতে গাড়ি চালিয়েছি যখন পাহাড় থেকে এমন বড় বড় পাথর পড়ত যে তার আকার কোনো ছোট গাড়ির সমান হতো। আমি এইসব বিপদের অভ্যস্ত এবং ভয় পাওয়ার কোনো লোক নই। আমার বুকের ভিতরে একটি শক্তিশালী হৃদয় আছে। কিন্তু ঠিক 3 বছর আগে 14 নভেম্বরের সেই রাতটি যা আমার সাথে ঘটেছিল তা আমার ভেতরে এমন কিছু পরিবর্তন এনেছিল যা গত 3 বছরে ঠিক হয়নি। সেই রাতটি আমার রাস্তা এবং অন্ধকার দেখার দৃষ্টিভঙ্গি চিরতরে বদলে দিয়েছে। এই ঘটনা কোনো দুর্বলতা নয়, বরং এমন এক বাস্তবতা যা আমাদের বোধের বাইরে। 21 বছরের এই সময়কাল ছোট নয়। এই 21 বছরে আমি হাজার হাজার বার এই রাস্তার পথ চলেছি। এই রাস্তার প্রতিটি মোড়, প্রতিটি উত্থান ও পতন আমার কাছে এমন স্মরণীয় যেন কোনো উস্তাদ তার বই মুখস্থ করে। করাকোরাম হাইওয়েতে গাড়ি চালানো সাধারণ রাস্তা চালানোর মতো নয়। এটি পৃথিবীর 8ম আশ্চর্য বলা হয় এবং এখানে গাড়ি চালানোর জন্য শুধু অভিজ্ঞতা নয়, বিশেষ ধরনের সাহসও প্রয়োজন। আমি সবসময় আমার এই সাহসের উপর গর্ব করতাম। আমি ভাবতাম এই পাহাড়ে এমন কোনো কিছু নেই যা আমাকে স্তম্ভিত করতে পারে বা আমার হাতকে স্টিয়ারিং হুইলের উপর কাঁপতে বাধ্য করতে পারে। 14 নভেম্বরের সেই রাতও শুরুতে একবারই সাধারণ রাতের মতোই ছিল। নভেম্বর মাসে এই এলাকায় শীত চরমে থাকে। বাতাসে এমন এক তীব্র শীতের ছোঁয়া থাকে যা ট্রাকের কাচের মধ্য দিয়ে শরীরকেও শীতল করে দেয়। কিন্তু আমার ট্রাক আমার দ্বিতীয় বাড়ি ছিল এবং আমি এই বাড়িতে কখনো ভয় পাইনি যতক্ষণ না সেই রাতের অন্ধকার আমাকে আমার আসল সীমা দেখায়। সেই যাত্রায় আমার সঙ্গে যে হেল্পার ছিল তার নাম ইমতিয়াজ। ইমতিয়াজের বয়স মাত্র 19 বছর। তার সম্পর্ক ছিল পাকিস্তানের এটক জেলা থেকে। সে একটি দামি, নীরব, পরিশ্রমী ছেলে ছিল। সে আমার সঙ্গে কাজ করতে এসে মাত্র 4 মাস পার করেছিল, কিন্তু এই 4 মাসে সে আমাকে তার পরিশ্রমী অভ্যাস এবং আনুগত্য দিয়ে বেশ প্রভাবিত করেছে। সে কাজের সময় খুবই শৃঙ্খলাবদ্ধ ছিল এবং তার সবচেয়ে ভালো অভ্যাসটি ছিল যে সে দীর্ঘ যাত্রা বা শীতকালে কখনো কোনো অভিযোগ করত না। চীনা সীমান্তের কাছে স্বস্তির স্থানে আমাদের ট্রাকে মাল লোড করা হয়। এটি ছিল শুকনো পণ্য এবং ইলেকট্রনিক্সের মালামাল যা চীনা থেকে এসেছে। কাস্টমস ক্লিয়ারেন্সের পর সমস্ত মালকে শক্তিশালী লোহার ক্রেটে প্যাক করে ট্রাকের পেছনের অংশে রাখা হয়। কার্গো ম্যানিফেস্ট পুরোপুরি সঠিক এবং ক্লিয়ার ছিল। আমরা ঠিক বিকেল বেলা 4টায় শো থেকে আমাদের যাত্রা শুরু করি। আমার দৃঢ় ইচ্ছা ছিল যে আমরা রাত 12টার মধ্যে যে কোনো মূল্যে চিলাসে পৌঁছে যাব। সেখানে ট্রাক থামিয়ে বিশ্রাম নেব এবং পরের সকালে যাত্রা চালাবো। শো থেকে চিলাস পর্যন্ত এই পথ আমি এতবার পেরিয়েছি যে আমি বন্ধুদের সঙ্গে প্রায় ঠাট্টা করতাম যে আমি চোখ বন্ধ করেও রাস্তা চলতে পারবো। এটি এমন এক অভিমানী কথা ছিল যা সে রাতের পর থেকে আমি আর কখনো বলিনি।
মানুষকে কখনো কোনো পথে এতটা আত্মবিশ্বাসী হওয়া উচিত নয়, কারণ পথ কখন তার রূপ পরিবর্তন করবে কেউ জানে না। কারাকোরাম হাইওয়েতে নভেম্বর মাসে রাতের সময় যাত্রা করা শুধু ড্রাইভিং নয়, বরং নিজেই একটি বড় পরীক্ষা। এই রাস্তা রাতের অন্ধকারে কোনো ভয়ের কম নয়। রাস্তার দুই পাশে পাহাড় এত উঁচু এবং এত কাছাকাছি আসে যে যদি আপনি ট্রাকের জানালা থেকে আপনার মাথা বের করে উপরের দিকে তাকান, তবে আকাশ আপনাকে শুধুই একটি পাতলা রেখার মতো দেখা যায়, যা পাহাড়ের উঁচু এবং কালো প্রাচীরের মধ্যে আটকে থাকে। রাস্তা ঠিক নিচে গভীরে একটি নদী বয়ে চলেছে। শুরুতে হুজার নদী এবং তারপর এগিয়ে গিয়ে সিন নদী। রাতের চরম অন্ধকারে নদীর পানি চোখে মোটেই দেখা যায় না, কিন্তু তার প্রবাহের এবং পাহাড়ে ধাক্কা খাওয়ার ভারী আওয়াজ সব সময় আপনার কানেও ধাক্কা দেয়। এই আওয়াজ এত শক্তিশালী এবং ভয়ঙ্কর যে মনে হয় কোনো বিশাল ও বহু জিনিস অন্ধকারে ঠিক আপনার ট্রাকের সমান্তরালে আপনার গতির সঙ্গে দৌড়াচ্ছে। রাস্তা নিজেই বহু স্থানে এতই সরু যে কষ্ট করে দুইটি গাড়ি একসাথে যেতে পারে। আপনার এক পাশে আকাশের সঙ্গে কথা বলছে এমন কঠিন পাহাড়ের দেয়াল থাকে এবং ঠিক অন্য পাশে শতাধিক ফুট গভীর খাল, যার তলায় মৃত্যুর বাইরে কিছুই নেই। রাতের সময় ট্রাকের হেডলাইট আপনাকে শুধুমাত্র ঠিক সামনের 20 থেকে 30 ফুট অংশ দেখায়। সে আলোয়ের বাইরে কিছু আছে কি, পরবর্তী মোড় কতটা গভীর, বা সামনে রাস্তা আছে কিনা, সবকিছু কেবল আপনার অভিজ্ঞতা, অনুমান এবং বিশ্বাসের উপর নির্ভর করে। অন্ধকারে আপনি কেবল কল্পনা করতে পারেন যে সামনে পথ ঠিক থাকবে। এমন অন্ধকার ও নির্জন জায়গায় মানুষ কিভাবে নিজেকে বিশ্বের সবচেয়ে একাকী ও ক্ষুদ্র অস্তিত্ব মনে করে। প্রতিটি রকমের সহায়তা এবং প্রতিটি রকমের নীরবতা এই রাস্তার উপর আলাদা ধরনের চাপ ফেলে, যা সরাসরি মস্তিষ্কে প্রভাবিত করে। শীত এমন যে হিটার পুরো শক্তিতে চললেও ট্রাকের ফ্লোর থেকে ঠান্ডা পা পর্যন্ত নেমে আসে। বাইরে অন্ধকারে কোনো পাখি বা প্রাণী দেখা যায় না, শুধু ইঞ্জিনের ভারী গর্জন এবং নিচের খালে বয়ে চলা নদীর ভয়ঙ্কর আওয়াজ। এরা মিলিত হয়ে একটি অদ্ভুত জাদুর মতো পরিবেশ সৃষ্টি করে, যা চালকের মস্তিষ্ককে কখনো কখনো অদ্ভুত চিন্তায় ডুবে যেতে বাধ্য করে। কিন্তু আমি এই চিন্তাগুলোকে কখনো আমার উপর প্রভাব ফেলতে দেই না। রাত প্রায় 8:30টায় আমরা গিলগিট শহর ক্রস করে শহরের বাইরে একটি ছোট সাধারণ ধাবায় থামি। যাত্রা দীর্ঘ হওয়ায় খাওয়া দাওয়া এবং চা পান করা অভ্যস্ত জরুরি ছিল। আমরা ট্রাক পাশে দাঁড়িয়ে ধাবার ভিতরে উষ্ণ পরিবেশে বসি। ইমতিয়াজ ঠিকঠাক এবং পেট ভরে খাওয়া শেষ করে। তার স্বাস্থ্য পুরোপুরি ঠিক ছিল এবং সে যথেষ্ট আনন্দময় মনে হচ্ছিল। খাওয়ার পর আমরা হাতে চায়ের গরম কাপ নিয়ে একে অপরের সঙ্গে অনেক সাধারণ ও দৈনন্দিন কথা বললাম। ইমতিয়াজ আমাকে তার বোনের আসন্ন বিয়ের ব্যাপারে জানালো। সে বলল যে বিয়েতে কত খরচ হচ্ছে এবং সে এই সফর শেষ করে কিভাবে সেই বিয়ের প্রস্তুতিতে অংশ নেবে। আমরা এও আলোচনা করলাম যে ইসলামাবাদ পৌঁছে কাস্টম ক্লিয়ারেন্সের কোনো সমস্যা হবে কিনা এবং মাল সহজেই পার্টিকে পৌঁছে দেওয়া যাবে কিনা। এটি একেবারেই সাধারণ এবং সাদামাটা কথোপকথন ছিল, যা দুইজন পুরুষ দীর্ঘ এবং ক্লান্তিকর সফরের শুরুতে একে অপরের সঙ্গে করে, যাতে সময় ভালোভাবে কেটে যায়। এগুলো এমন কথাবার্তা ছিল যেখানে কোনো ভয় বা সমস্যা ছিল না। ঠিক যেমন গরম চায়ের কাপে ঠান্ডা দূর করে, ঠিক তেমনি এই সাধারণ কথাগুলো ট্রাকের কেবিনের নীরবতাকে একটি উষ্ণ এবং শান্ত অনুভূতিতে পূর্ণ করেছিল। আমাদের কথোপকথনে কোনো খারাপ ঘটনা বা সংকেতের কোনো ইঙ্গিত ছিল না। আমরা পুরোপুরি প্রস্তুত ছিলাম এবং ঠিক 9টায় আমরা পুনরায় আমাদের যাত্রা শুরু করলাম। ট্রাকের ইঞ্জিন চালু হলো, হিটারের উষ্ণ বাতাস কেবিনে ছড়ালো এবং আমরা আবার সে দীর্ঘ কালো রাস্তার দিকে এগোতে শুরু করলাম। আমাদের ধারণা ছিল না যে সামনে কি অপেক্ষা করছে। গিলগিট ছাড়ার পর সিন নদীর সেই ভয়ঙ্কর উপত্যকা শুরু হলো। ট্রাক ধীরে ধীরে গন্তব্যের দিকে এগোচ্ছিল। আমরা তখন গিলগিট এবং চিলাসে ঠিক মাঝখানে কারাকোরাম হাইওয়ের সেই বিশেষ অংশ দিয়ে যাচ্ছিলাম, যেখানে নদী আরো কাছে আসে এবং রাস্তা কিছুটা ভালো ও সরল হয়। পরিবেশ সম্পূর্ণ
নিঃশব্দ ছিল এবং আমরা দুইজনই কথাগুলো শেষ করে চুপচাপ সামনের দিকে তাকাচ্ছিলাম। ঠিক সেই সময় ট্রাকের পেছনের অংশ থেকে একটি শব্দ এলো। শব্দটি হঠাৎ বা জোরে নয়, বরং ঘষে ফেলার এবং স্লাইড করার মতো মনে হচ্ছিল, যেন পেছনে রাখা কোনো অত্যন্ত ভারী জিনিস নিজের জায়গা থেকে হেলেছে। সাধারণত যখন ট্রাক রাস্তার কোনো খাড়ি বা দ্রুত মোড়ে হেলে যায়, তখন পেছনে বাঁধা মাল কিছুটা শব্দ করে বা ঠিক নিজের জায়গায় সামঞ্জস্য হয়। কিন্তু সমস্যা হলো, এই সময় রাস্তা পুরোপুরি সরল এবং নিখুঁত ছিল। ট্রাক একই গতিতে এবং একই সরল লাইনে চলছিল। মালের হেলানো বা সরে যাওয়ার কোনো কারণ ছিল না। সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো যে শব্দটি মোটেই এমন ছিল না যেন ক্রেট হঠাৎ পড়ে গেছে। এটি সম্পূর্ণ সচেতন এবং গুরুত্বপূর্ণ মনে হচ্ছিল যেন কার্গো বক্সের ভেতরে কোনো ভারী জিনিস নিজের ইচ্ছে অনুযায়ী ধীরে ধীরে ফ্লোরের উপর সরে এবং নিজের জায়গা পরিবর্তন করছে। ওই ঘষার শব্দ ঠিক 3 বা 4 সেকেন্ড পর্যন্ত শোনা গেল এবং তারপর হঠাৎ সম্পূর্ণ থেমে গেল। আমি স্টিয়ারিং হুইলে আমার ধরনটা একটু শক্ত করলাম, চোখের কোণ দিয়ে ইমতিয়াজের দিকে তাকালাম। ইমতিয়াজও পুরোপুরি সোজা হয়ে বসে রইল। সে ভীত হয়ে আমার দিকে তাকালো। তার চোখে প্রশ্নের ছাপ ছিল। এই শব্দ কি ছিল এবং পেছনের সিল করা কার্গোতে কি হিলতে পারে যেখানে শুধুই লোহার ক্রেটগুলো ছিল? আমি আবার রাস্তায় তাকালাম। আমি তার কথার কোনো উত্তর দেইনি এবং সে আর কিছু জিজ্ঞেস করেনি। আমরা দুইজনই ঠিক বুঝে গিয়েছিলাম কিছু ভুল হয়েছে, কিন্তু আমরা কেউই একটুখানি কথাও বললাম না। আমি ট্রাকটি রাস্তার বাম দিকে একটি চওড়া জায়গায় থামালাম। এটি পাহাড় কেটে তৈরি একটি বিশেষ স্থান ছিল, যেখানে বড় গাড়ি চলতে বা বিশ্রাম নেওয়ার জন্য থামে। ইঞ্জিন বন্ধ করলাম এবং ড্যাশবোর্ড থেকে টর্চ তুলে নিলাম। আমরা দুইজনই দরজা দিয়ে নামলাম এবং পেছনের দিকে গেলাম। সেখানে ছিল সম্পূর্ণ অন্ধকার। আমি কার্গো বক্সের ভারী তালা খুললাম এবং শাটার ওপরে তুললাম। টর্চের তীব্র আলো ভেতরে ফেললাম। সবকিছু ঠিক তেমনই ছিল যেমন স্বাভাবিকভাবে লোড করা হয়েছিল। প্রতিটি ক্রেট নিজের স্থানে ছিল। ব্র্যান্ড এবং দড়ি শক্ত ছিল, কিছুই নড়েনি এবং কোনো জিনিস ফ্লোরে পড়েনি। আমরা সেখানে পুরো 1 মিনিট চুপচাপ সেই মালগুলো দেখলাম। সেখানে কিছুই অদ্ভুত ছিল না। সেই শূন্যতা পুরোপুরি নিশ্চিন্ত দেয়নি। সেই শূন্যতায় ভয় লুকিয়েছিল। এটি সেই কক্ষের মতো অনুভূতি যা শান্ত মনে হলেও ভেতরে থাকা জিনিসটি আপনার পায়ের ধাপ শোনে এবং দরজা খোলা ঠিক 1 সেকেন্ড আগে থেমে গিয়েছে। আমি এত দীর্ঘ সফরে এ ধরনের অদ্ভুত জিনিস দেখেছি, কিন্তু এটি একেবারেই ভিন্ন অভিজ্ঞতা ছিল। আমরা দ্রুত শাটার আবার নিচে নামালাম, তালা লাগালাম এবং কেবিনে ফিরে এলাম। ইঞ্জিন চালু করলাম এবং এগোতে শুরু করলাম। ঠিক 15 মিনিট পরে আমরা ইন্দাস নদীর সেই সংকীর্ণ পথে 20 কিলোমিটার ভিতরে পৌঁছালাম, যেখানে নদীর গর্জন সবচেয়ে উচ্চ। এটি শুধুই কোনো জিনিস হেলানোর শব্দ ছিল না, বরং কার্গো বক্সের ফ্লোরে কোনো অত্যন্ত ভারী জিনিস টেনে নিয়ে যাওয়ার শব্দ ছিল। ওই ঘষার শব্দ সম্পূর্ণ ইচ্ছার সঙ্গে আসছিল। তারপর আঘাত শুরু হলো। এটি সাধারণ কম্পন ছিল না। ঠিক 3 বার ঠুক ঠুক করে শব্দ হলো। এরপর একটা বিরতি, তারপর আবার 3 বার ঠুক ঠুক করে শব্দ হয়। এটি এমন এক রিদম ছিল যা প্রমাণ দিচ্ছিল যে পেছনে যা আছে তা জানে আঘাত কি এবং তা দিয়ে এমন একটি বার্তা পৌঁছে দিতে চাইছে যা আমি কোনো অবস্থাতেই গ্রহণ করতে চাইনি। আমার মাথায় হাজারো চিন্তা ঘুরছিল। এই এত ভারী ওজন কোথায় থেকে এসেছে? এবার আমি ব্রেক লাগাইনি, সামনে তাকালাম এবং ইমতিয়াজকে কঠোর স্বরে বললাম, পেছনে ফিরে তাকিও না, শুধু সামনে দেখো। আমি হাত বাড়ালাম এবং টেপ রেকর্ডারের বাটন চাপলাম। রেকর্ডারে কুরআনের তেলাওয়াতের একটি পুরনো ক্যাসেট সবসময় থাকে। যেমনই কারি সাহেবের উঁচু স্বর কেবিনে প্রতিধ্বনিত হলো। ঠিক সেই মুহূর্তে কার্গো বক্সের পেছন থেকে আসা আঘাত সম্পূর্ণ থেমে গেল। শব্দটি হঠাৎ কমেনি, বরং এক ঝটকায় থেমে গেল, যেন কেউ ছুরির মতো কেটে দিয়েছে। ইমতিয়াজ এতক্ষণ ধরে শ্বাসরোধ করে বসেছিল। একটি দীর্ঘ ভারী নিঃশ্বাস ছাড়ল। সেই এক নিঃশ্বাসে তার সমস্ত ভয় এবং উত্তেজনা বের হলো, যা সে গত 20 মিনিট ধরে নিজের বুকের মধ্যে চাপা রেখেছিল এবং এক শব্দও প্রকাশ করেনি। আমার পুরো শরীর ঘাম ছাড়া ভিজে গিয়েছিল এবং আমার হৃদয়ে জোরে জোরে ধড়ফড় করতে লাগলো। তেলাওয়াতের পরে 10 মিনিট ধরে সম্পূর্ণ নীরবতা ছিল।
শুধু কোরআনের আওয়াজ, ইঞ্জিন আর রাস্তার শব্দ। রাস্তা সাধারণ মনে হতে লাগলো, কিন্তু ঠিক 10 মিনিট পরে ভয় আবার ফিরে এলো। এবার শব্দটি পেছন থেকে নয়, বরং আমাদের মাথা ঠিক উপরের দিক থেকে এলো। ট্রাকের ছাদে হঠাৎ একটি খুব ভারী জিনিস পড়ল। এর ধাক্কা এত তীব্র ছিল যে আমি ড্রাইভার সিটে বসে হিট হারে ধাক্কা অনুভব করলাম। এটি কোনো পাহাড় থেকে পড়া পাথরের ধাক্কা ছিল না, এটি এমন একটি জিনিসের ওজন ছিল যা ছাদে ইচ্ছাকৃতভাবে লাফিয়েছিল, ঠিক যেমন কোনো জীবন্ত মানুষ উপরের দিক থেকে নিচে লাফ দেয় এবং হাঁটু মোড়ে ধাক্কা শোষণ করে। ওই ভারী ওজনের কারণে ট্রাকের লোহার ছাদ আমাদের ঠিক ওপরের দিকে আস্তে নিচে নেমে গেল। ভেতরের লোহা চেপে গেল এবং আমরা সেই ওজনের বাস্তবতা চোখে অনুভব করতে পারছিলাম। আমি ওই হঠাৎ পড়া ভারের ভারে চোখ এক মুহূর্তের জন্য জোর করে বন্ধ করেছিলাম। ভার ছাদে পড়ার সাথে সাথেই ট্রাক হঠাৎ ডান দিকে টেনে নিতে শুরু করলো। স্টিয়ারিং হুইল এত ভারী হয়ে গেল যেন সামনে থাকা টায়ার ফেটে গেছে, কিন্তু কোনো টায়ার ফেটে যায়নি। নতুন টায়ার ছিল এবং রাস্তা ঠিক ছিল। ছাদে বসা সেই ভার ট্রাকের ব্যালেন্সকে খারাপভাবে প্রভাবিত করছিল। ওই অদ্ভুত ভার ছাদের সেই অংশে ছিল যা প্যাসেঞ্জার সাইডের উপরে, যেখানে ইমতিয়াজ বসেছিল। সেই বোঝা ট্রাকের ডান দিককে বাঁদিকের তুলনায় বেশি চাপ দিচ্ছিল। ইমতিয়াজ ভয়ে পুরোপুরি দরজার পাশে লেগেছিল, যেন সে ছাদ থেকে যতটা সম্ভব দূরে থাকতে চাচ্ছে। তার ঠোঁট দ্রুত কাঁপছিল। ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ডান দিকের শক্ত পাহাড়ের দেয়ালের দিকে চলে যাচ্ছিল এবং আমি সব শক্তি লাগিয়ে স্টিয়ারিং হুইল বাঁদিকে ঘোরানোর চেষ্টা করছিলাম যাতে গাড়ি ধ্বংস না হয়। যদি আমি তখন সামান্য হাল ছাড়তাম, আমরা দুইজনই বেঁচে থাকতে পারতাম না এবং খাদে পড়ে যেতাম। আমার চেষ্টা সত্ত্বেও পেছনের চাকার নিচের ছোট কংক্রিট বা বালুর ওপর ট্রাকের পেছনের ভারী অংশ খাদের দিকে ঝুঁকে গেল। আমাদের প্রায় 200 মিটার গভীর খাদ ছিল, যার নিচে ইন্দাস নদী বয়ে যাচ্ছিল। কিন্তু আমার 21 বছরের অভিজ্ঞতা আমাকে ছাড়েনি। আমার হাত নিজেই স্টিয়ারিং করলো। আমি ট্রাকের ব্যালেন্স ঠিক করলাম এবং সম্পূর্ণ শক্তি দিয়ে ব্রেক চাপলাম। ট্রাক এক চরমপ্রদ শব্দের সঙ্গে রাস্তার উপর থেমে গেল। খাদের কিনারা আমাদের পেছনের টায়ার থেকে মাত্র 20 মিটার দূরে ছিল। আমরা প্রাণে বেঁচে গেলাম। এরপর ঠিক আমাদের মাথার উপরে সেই বোঝা ধীরে ধীরে নড়ল। ভার প্যাসেঞ্জার সাইড থেকে ছাদের ঠিক মাঝখানে এসে থেমে গেল। তারপর পুরো রাস্তার উপর এমন মৃত্যুর মতো নীরবতা নেমে এলো, যেন কোনো শিকারী তার শিকারের সামনে থেমে পরবর্তী পদক্ষেপের অপেক্ষা করছে। সেই সময় ইন্দাস নদীর ঢেউয়ের শব্দ এত জোরে ছিল যে মৃত্যু যেন আমাদের ঠিক কাছে দাঁড়িয়ে আছে। আমি ভীত চোখে ইমতিয়াজকে দেখলাম আর ইমতিয়াজ আমাকে দেখল। আমরা একে অপরের দিকে কোনো শব্দ না বলেই একই সময়ে উঁচু স্বরে আয়াতুল কুরসি পড়া শুরু করলাম। আমাদের দুজনের আওয়াজ সেই ঠান্ডা কেবিনে প্রতিধ্বনিত হতে লাগলো। আয়াতুল কুরসি শেষ করতেই আমরা 4টি কালাম ধারাবাহিকভাবে পড়া শুরু করলাম। আমাদের তিলাওয়াত উচ্চস্বরে হচ্ছিল। আমাদের মাথার ঠিক ওপর থাকা সেই ভার আবার খিসকতে শুরু করলো, কিন্তু এইবার তার ট্রাকের পেছনের দিকে সরছিল। ছাদের লোহা সেই ভারের পেছনে সরার সঙ্গে সঙ্গে ভীষণ করে চরচর করতে লাগলো। আমরা যখন 4র্থ কালামের শেষ পর্যায়ে পৌঁছালাম, সেই ভার ছাদ থেকে পুরোপুরি অদৃশ্য হয়ে গিয়েছিল। ট্রাক ঠিক নিজের জায়গায় সোজা দাঁড়িয়েছিল। ছাদে থাকা সেই চাপ শেষ হয়ে গিয়েছিল। তবু প্যাসেঞ্জার সিটের ঠিক উপরে ছাদের লোহার ওপর যে গর্ত তৈরি হয়েছিল তা এখনো সেখানে ছিল। গর্তটি এত বড় ছিল যে আমি কল্পনা করতে চাইনি সেই বস্তু কত বড় ছিল। আমার বিশ্বাস এবং দৃঢ় ঈমানই একমাত্র সহায় ছিল যা আমাদের সেই ভয়ঙ্কর পরিস্থিতি থেকে বাঁচাতে পারে। আমরা আবার ট্রাক এগোতে শুরু করলাম। আমরা কোথাও থামিনি এবং এই ঘটনার ওপর কোনো কথাও বলিনি। আমরা পালাক্রমে তিলাওয়াত করি যাতে শব্দ 1 সেকেন্ডের জন্য থেমে না যায়। যখন আমাকে মোড়ের দিকে মনোযোগ দিতে হতো তখন ইমতিয়াজ পড়তো, এবং যখন তার পানির প্রয়োজন হতো তখন আমি পড়তাম। পুরো 40 কিলোমিটার ট্রাকে সম্পূর্ণ নীরবতা ছিল। ছাদ ঠিক ছিল এবং কার্গো বে থেকে কোনো শব্দ আসেনি। কিন্তু তারপর স্বাধীন এলাকার একটু বাইরে যখন একটি সোজা রাস্তা এলো, আমি বুঝতে পারলাম ট্রাকের বাম দিকের অন্ধকারে কোনো কিছু আমাদের সঙ্গে চলেছে। এটি কোনো অন্য গাড়ি ছিল না, সেখানে কোনো হেডলাইট বা ইঞ্জিনের শব্দ ছিল না, কিন্তু নিশ্চিতভাবেই কোনো কিছু
আমাদের সঙ্গে দৌড়াচ্ছিল। পুরো লোড করা ট্রাক 60 কিলোমিটার ঘন্টায় গতিতে চলছিল এবং অন্ধকারে ঠিক সেই গতিতে কোনো কিছু আমাদের সঙ্গে চলছিল। আমার কাছে রাস্তার ওপর অতি প্রবল পদক্ষেপের শব্দ শোনা গেল, যা ইঞ্জিনের আওয়াজের ঠিক নিচে পরিষ্কার ছিল। সেই পদক্ষেপগুলো এমন ছিল যেন কোনো দীর্ঘ ও ভারী অস্তিত্ব আমাদের ট্রাকের সঙ্গে রাগে দৌড়াচ্ছে। বাইরে সেই অস্তিত্বের সঙ্গে সঙ্গে পেছনে সিল করা কার্গো বে থেকেও আবার শব্দ আসতে শুরু করলো, কিন্তু এবার সেই শব্দগুলো সরার বা নড়ানোর ছিল না। শব্দগুলো মানুষের ছিল। এক থেকে দুই নয়, অনেক মানুষের একসাথে একসময় আওয়াজ। এটি পুরো একটি হুঙ্কার, এমন একটি রাশের আওয়াজ যা কোনো বন্ধ ও সংকীর্ণ জায়গায় আটকে থাকা অবস্থায় একসাথে বলছে। কেবিনের পেছনের দেয়াল থেকে সেই ভয়ঙ্কর শব্দ ঠিক আমার কানে পৌঁছাচ্ছিল এবং এই শব্দগুলো কোনো পরিচিত ভাষায় ছিল না। আমি বুঝতে পারিনি এটি কি বলা হচ্ছে। এটি উর্দু ছিল না, চীনা ভাষা বা চাইনিজও ছিল না। এটি একটি অত্যন্ত প্রাচীন পুরনো ভাষা ছিল, যা স্তর স্তর করে অবিরাম উচ্চারিত হচ্ছিল। কার্গো বক্সের ভেতরের সেই ভীতিকর শব্দ এমন একটি অস্তিত্বের উপস্থিতি বোঝাচ্ছিল যার কোনো ম্যানিফেস্ট বা কাগজপত্রে উল্লেখ ছিল না। ভেতরে বসা সেই মাকলুকের আওয়াজ এত ভারী ছিল যে ট্রাক চালানো এক প্রকার শাস্তি হয়ে দাঁড়িয়েছিল। তাদের আওয়াজে ছিল এক অদ্ভুত রাগ ও কান্নার মিশ্রণ, যা পুরো পরিবেশকে বিষাক্ত করে দিচ্ছিল। আমি সামনে অন্ধকার কাছের দিকে তাকালাম এবং প্রায় 4 কিলোমিটার দূরে বেসম হোটেলের আলো দেখা শুরু করলো। সে আলোর দিকে তাকিয়ে আমি ট্রাকের গতি এমনভাবে বাড়ালাম যেন কোনো ডুবে যাওয়া মানুষ তীরে পৌঁছানোর জন্য পুরো শক্তি দিয়ে সাঁতার শুরু করছে। আমি গতি কমাইনি। বাইরে দৌড়ানো সেই অস্তিত্বকে আমি একদম দেখিনি, যা পেছনের দিকে মন দিলাম। আমি আমার ডান হাত শক্তভাবে স্টিয়ারিং হুইলে ধরে রাখলাম এবং বাম হাত বাড়িয়ে ইমতিয়াজের বাহু দৃঢ়ভাবে ধরলাম। ইমতিয়াজ তিলওয়াত বন্ধ করেছিল। সে তার সিটে স্থিরভাবে বসেছিল, তার চোখ সোজাসুজি সামনে এবং মুখ ফ্যাকাশে ও প্রাণহীন। আমি তার অংশে তিলওয়াতও নিজে উচ্চারিত করছিলাম। আমি তার বাহু তখনও ছাড়িনি যতক্ষণ না ট্রাক বেসমের সিল্ক রোড হোটেলের আলোকিত আঙিনায় দাঁড়িয়ে যায় এবং আমি ইঞ্জিন ঠিকভাবে বন্ধ করি। মনে হচ্ছিল যদি আমি 1 সেকেন্ডের জন্য তেলোয়াত বন্ধ করতাম, মৃত্যু ঠিক আমাদের সামনে হয়ে যেত। সিল্ক রোড হোটেলের আলোকিত আঙিনায় ট্রাক দাঁড় করানোর পর আমি সেখানে আগে থেকে থাকা 3 জন ট্রাক ড্রাইভারকে ডেকেছিলাম। আমি একাই সেই কার্গো বক্স খোলার সাহস পাইনি। আমরা 4 জন মিলে পেছনের ভারী তালা খুলে লোহার শাটার ওপরে তুললাম। ভেতরে খুব অন্ধকার। এক ড্রাইভার তার টর্চ অন করে আলোকিত করলো। কার্গো ঠিক সেরকমই ছিল যেভাবে শুরুতে লোড করা হয়েছিল। প্রতিটি লোহা ক্রেট সিল ছিল, প্রতিটি দড়ি ও স্ট্রেপ দীর্ঘভাবে বেঁধে রাখা। কার্গো বক্সের ফ্লোর একবারে পরিষ্কার, কোনো ঘষাঘাটার বা চলার চিহ্ন নেই। টর্চ ধরে থাকা ড্রাইভার ঠিক ভেতরে তাকালো এবং ঠিক 2 সেকেন্ড পর দ্রুত পেছনে সরে গেল। ভয়কে নিয়ন্ত্রণ করতে গিয়ে সে আমাকে বলল, ভেতর থেকে এক অদ্ভুত গন্ধ আসছে। এটি মৃত জিনিস বা কচরের নয়। আমি ঠিক বর্ণনা করতে পারছি না, শুধু এখানে দাঁড়ানো ঠিক লাগছে না। ড্রাইভার আর কোনো পা এগোতে পারেনি এবং চুপচাপ চলে গেছে। আমি তাড়াতাড়ি শাটার নামালাম, তালা লাগালাম এবং আমরা 2 জন হোটেলের ধাবার ভেতরে ঢুকে পড়লাম। সেখানে আমি খাবার অর্ডার করলাম, যা আমরা 2 জনই খেতে পারিনি। খাবারের টেবিলে ইমতিয়াজ একেবারে চুপচাপ বসেছিল। ইমতিয়াজ সাধারণত কম কথা বলার ছেলে, কিন্তু এই চুপচাপ তার স্বাভাবিক চুপচাপের মতো ছিল না। এটি একটি সম্পূর্ণ অদ্ভুত সুইচ অফ চুপচাপতা ছিল, যেমন কোনো রেডিও হঠাৎ সিগন্যাল হারিয়ে ফেলে এবং শব্দ করার পরিবর্তে নিস্তব্ধ হয়ে যায়। তার মন সেই জায়গায় ছিল না। যখন আমি তাকে সাধারণ কোনো প্রশ্ন করতাম, সে অবশ্য উত্তর দিত, কিন্তু উত্তর একটু বিলম্বে আসত। মনে হচ্ছিল যেন আমার কথা তাকে দেরিতে পৌঁছাচ্ছে, অথবা যেন সে অন্য কোনো ভাষায় শুনে মস্তিষ্কে অনুবাদ করছে, তারপর উত্তর দিচ্ছে। তার চোখ খাবারের প্লেটের দিকে ছিল, কিন্তু সে খাবার দেখছিল না। আমি টেবিলের অন্য পাশে বসে ধারাবাহিকভাবে তাকে পর্যবেক্ষণ করছিলাম। আমি নিজেকে আশ্বস্ত করলাম এবং বললাম, এটি সবই শুধু দীর্ঘ যাত্রার ক্লান্তি, তীব্র ঠান্ডা এবং সেই হঠাৎ ভয়ের প্রভাব।
ভয় ও ক্লান্তি মানুষের মনকে অদ্ভুত আচরণে ঠেলে দিতে পারে। আমি নিজেকে এইভাবে শান্ত করার চেষ্টা করলাম। আমরা হোটেলের ভেতরে একটি রুম নিয়ে বিশ্রাম নিলাম। রুমে ছিল 2 চারপাই। আমি যে কোনো মূল্যে ইমতিয়াজকে একা ঘুমাতে দিতে চাইনি। আমরা দুইজন আমাদের চারপাইয়ে শুয়ে পড়লাম। ক্লান্তি এতটাই ছিল যে আমার চোখ কপালে চলে আসছিল। ফজরের আজান হওয়া এখনো 2 ঘন্টা বাকি ছিল। ঠিক তখনই ইমতিয়াজ হঠাৎ তার চারপাইতে বসে গেল। সে ধীরে ওঠেনি, যেমন কেউ স্বপ্ন থেকে জেগে ওঠে। তার ভঙ্গি ছিল এক মুহূর্তে সম্পূর্ণ সোজা হয়ে বসে থাকা, যেমন কোনো পুতুলকে উপরের দিক থেকে রশি দিয়ে হঠাৎ টেনে সোজা করে তোলা হয়েছে। সেই গোপন অন্ধকার রুমে একবারে সোজা এবং সম্পূর্ণ অচল হয়ে বসেছিল। আমি ভয় পেয়ে মোবাইলের ফ্ল্যাশ অন করলাম এবং আলো ঠিক তার মুখে দিলাম। তার চোখ পুরোপুরি খোলা। চোখের সে অংশ যা সাধারণত সাদা, সেটি এখন সম্পূর্ণ লাল। এটি নিদ্রা বা ক্লান্তির কারণে হওয়ার লালিমা ছিল না। এটি গভীর, শক্ত এবং সম্পূর্ণ লাল রঙের এক প্রকার অপ্রাকৃতিক চিহ্ন। সে ঠিক আমার দিকে তাকাচ্ছিল, আর যে মুখটি আমাকে ঘুরে দেখছিল তা নিশ্চয়ই ইমতিয়াজের মুখে ছিল। কিন্তু সেই মুখে এমন এক ভয়াবহ ছাপ ছিল যা আমি গত 4 মাসে কখনোই ইমতিয়াজের মুখে দেখিনি। সে ধীরে ধীরে নিজের খাট থেকে উঠে মাটিতে দাঁড়ালো। আমি চিন্তায় তার নাম ডেকেছি। ইমতিয়াজ আমার কণ্ঠের দিকে মাথা ঘুরিয়ে হঠাৎ হেসে উঠল। সেই হাসিটা প্রতিটি দিক থেকে অস্বাভাবিক ছিল। এতে জীবিত মানুষের কোনো আনন্দ বা কোমলতা ছিল না। এরপর সে ঠিক নিজের কাছে ফ্লোরে রাখা লোহার পানির পাত্রটি তুলে পুরো শক্তি দিয়ে ঘরের দেওয়ালে মেরে দিল। পাত্রটির ধাক্কা এতই শক্তিশালী ছিল যে দেওয়ালের প্লাস্টারে একটি গভীর চিহ্ন হয়ে গেল। এই শব্দ এবং ভারী হট্টগোল পুরো হোটেলকে জাগিয়ে তুলল। ঠিক 30 সেকেন্ডের মধ্যে হোটেলের মালিক হাজিনুর দৌড়ে আমাদের কক্ষে প্রবেশ করলো। হাজিনুর কক্ষে দাঁড়ানো ইমতিয়াজকে দেখল। তার সরু লাল চোখ এবং সেই অদ্ভুত হাসি এক নজরে বুঝতে পারল, এবং ভয়ে তার মুখ থেকে শুধু 2 শব্দ বের হলো, আলিম সাহেব। সে কোনো প্রশ্ন করল না এবং সঙ্গে সঙ্গে মোবাইল বের করে কাউকে কল করার জন্য কক্ষ থেকে বের হয়ে গেল। হাজিনুর এই পাহাড়ের প্রাচীন বাসিন্দা ছিলেন এবং প্রথম দৃষ্টিতে বুঝতে পারলেন কক্ষে কি আছে। ইমতিয়াজকে ধরতে এবং খাটে দড়ি দিয়ে বেঁধে রাখতে আমাদের পুরো 40 মিনিট সময় লেগে গেল। এটা সেই কারণে নয় যে সে ধারাবাহিকভাবে লড়ছিল, বরং তার শক্তি হঠাৎ করে জোরে আসছিল এবং দৌড়ের মতো রূপ নিচ্ছিল। সে স্থির থাকত এবং হঠাৎ পুরো শক্তি দিয়ে লাফিয়ে জিনিস ভেঙে দিত। যখন সে শান্ত থাকত তখন সে কথা বলতে শুরু করত। তার কণ্ঠ ঠিক ইমতিয়াজের মতো শোনালেও মুখ থেকে যা বের হচ্ছিল তা ইমতিয়াজের নয়। সে কক্ষে উপস্থিত প্রত্যেক ব্যক্তির সম্পর্কে অত্যন্ত ব্যক্তিগত, নির্দিষ্ট এবং অদ্ভুত কথা বলছিল। এরকম কথাগুলো আপনি শুধুমাত্র তখনই বুঝতে পারবেন যখন আপনি দীর্ঘ সময় ধরে কোনো মানুষের সাথে থাকেন। যখন সে ইমতিয়াজের মুখের মাধ্যমে আমার সম্পর্কে কথা বলল, তখন আমার ঘাম ছুটে গেল, কারণ সেই কথা এমন ছিল যা এই দুনিয়ায় শুধু আমি জানি। সবচেয়ে ভয়াবহ ব্যাপারটি ছিল যখন কথা বলতো কক্ষের বাতাস হঠাৎ বরফের মতো ঠান্ডা হয়ে যেত, এবং সে চুপ করে যেতেই কক্ষের তাপ আবার ঠিক এবং গরম হয়ে যেত। রাত 3:30টাতে মৌলানা ফজলুর রহমান কক্ষে প্রবেশ করলেন। তিনি আশেপাশের প্রাচীন মসজিদের ইমাম ছিলেন। তিনি একজন বয়স্ক এবং অত্যন্ত শান্ত প্রকৃতির মানুষ ছিলেন। তিনি কক্ষে এসে কারো কাছে কোনো প্রশ্ন করলেন না, না পরিস্থিতি জানলেন এবং না কোনো ব্যাখ্যা চাইলেন। তিনি শুধু খাটে বাঁধা ইমতিয়াজকে দেখলেন। তার ঠিক সামনে মাটিতে বসে নিজের কোরআন খুললেন এবং তিলাওয়াত শুরু করলেন। যখন তার কণ্ঠ সেই ঠান্ডা কক্ষে প্রতিধ্বনিত হলো, ইমতিয়াজের পুরো শরীর খাট থেকে উপরে উঠে গেল। তার শরীর দড়ির বিরুদ্ধে পুরো শক্তি দিয়ে আটকাচ্ছিল এবং প্রতিটি পায়ের মাসল উপরে ওঠার চেষ্টা করছিল। এরপর তার মুখ থেকে এমন একটি কণ্ঠ বের হলো যা কোনো মানুষের হতে পারত না। কণ্ঠটি ছিল অত্যন্ত ভারী, গভীর। 19 বছরের সেই দণ্ডহীন পাতলা ছেলের বুক থেকে এমন কণ্ঠ বের হওয়া প্রায় অসম্ভব ছিল। এটি এমন একটি কণ্ঠ যা সহ্য করার জন্য কক্ষের ইটের দেয়াল তৈরি করা হয়নি। এই রুহানি কাজ পুরো 3 ঘন্টা 40 মিনিট ধরে ধারাবাহিকভাবে চলতে থাকলো। আমি কক্ষে হওয়া প্রতিটি ঘটনা বর্ণনা করব না, কারণ কিছু ঘটনা এমন যা শব্দে প্রকাশ করা কোনো জীবিত মস্তিষ্কের পক্ষে সম্ভব নয়। আমি শুধু এতটুকুই বলবো যে
আমার ঠিক সামনে, আমার চোখের সামনে ইমতিয়াজের হাত ও ঘাড়ে হঠাৎ লাল চিহ্ন উঠতে শুরু করলো। কেউ তাকে স্পর্শ করছিল না, কিন্তু তার ত্বকের ঠিক ভেতর থেকে লাল রেখাগুলো নিজে থেকেই বের হচ্ছিল। তার শরীরের তাপ এত বেড়ে গিয়েছিল যে প্রথম 1 ঘন্টার মধ্যে তার ঘাম দিয়ে মোটা দড়িগুলো পুরো গিলি হয়ে গিয়েছিল। কিন্তু এই সমস্ত আতঙ্ক ও ভয়ানক পরিস্থিতির সময় মৌলানা ফজলুর রহমান ঠিক তার পাশে মাটিতে বসে ধারাবাহিকভাবে তিলাওয়াত করতে থাকলেন। তিনি এক মুহূর্তের জন্য তার কণ্ঠ উচ্চ করেননি। কোনো রাগ বা তাড়াহুড়ো ছিল না, কারণ তার অভিজ্ঞতায় এটি সত্য ছিল যে এই আজাব রাগ, শক্তি বা উচ্চ কণ্ঠ দিয়ে নয়, বরং শুধুমাত্র পূর্ণ স্থির ধৈর্যের মাধ্যমে ঠিক করা যায়। সকাল 7:10 হঠাৎ ইমতিয়াজের শরীর সম্পূর্ণ অচল হয়ে গেল। তার শরীরে আসা সমস্ত ঝটকা ও টান সম্পূর্ণ বন্ধ হয়ে গেল। তার ভেতর থেকে আসা সেই অদ্ভুত ও ভারী শব্দ সম্পূর্ণ বন্ধ হয়ে গেল। তার বাহুর উপর যে খোসার চিহ্ন দেখা যাচ্ছিল সেটি হঠাৎ থেমে গেল। মৌলানা ফজলুর রহমান ধীরে ধীরে তার তেলাওয়াতের শেষ আয়াত সম্পন্ন করলেন। কোরআনকে অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে বন্ধ করে কিছু সময় ধরে শান্তভাবে নিজের জায়গায় বসে থাকলেন। তার মুখে ক্লান্তি ছিল, কিন্তু এক অদ্ভুত প্রশান্তি ও শান্তিও ছিল। এরপর তিনি আমার দিকে মুখ ঘুরিয়ে স্থির কণ্ঠে বললেন, চলুন। একা নয়, যথেষ্ট ছিল, কিন্তু চলুন। তিনি নিশ্চিত করে দিলেন যে সেই রাতটিতে ট্রাকে হাজারো শক্তি ছিল। তিনি এই রুহানি কাজের কোনো পারিশ্রমিক নিতে প্রত্যাখ্যান করলেন। তারপর ধীরে ধীরে উঠে সকালকালীন আলোয় ফিরে মসজিদে চলে গেলেন। ইমতিয়াজের চোখ ঠিক দুপুর 1:30 খুলল। সে ধীরে ধীরে নিজের খাটে বসে পড়ল। সে খালি ও শান্ত চোখে ঘরের চারপাশ লক্ষ্য করল। তারপর তার নজর পড়ল নিজের কবজির দিকে, যেখানে দড়ি লাল চিহ্ন দেখা যাচ্ছিল। সে তার বাহুতে তৈরি খোসার চিহ্নগুলো মনোযোগ দিয়ে দেখল, যা এখন পুরো শুকিয়ে সেরে গিয়েছিল। পরে সে ঠিক আমার দিকে তাকিয়ে অতিশয় নির্দোষ ও সততার সঙ্গে জিজ্ঞেস করল, ওস্তাদ, আমরা কখন পৌঁছালাম? আমি কখন ঘুমিয়েছিলাম? আমি সেই 19 বছরের নির্দোষ ছেলেটিকে শুধু তাকিয়ে দেখলাম, যার মস্তিষ্কে গত 10 ঘন্টার কোনো স্মৃতি নেই। আমি একটি গভীর শ্বাস নেই এবং তার চোখে তাকিয়ে সম্পূর্ণ সঠিকভাবে মিথ্যা বলি যে আমরা রাতেই এখানে বেশম পৌঁছে গিয়েছিলাম এবং তুমি ভালোভাবে ঘুমিয়েছিলে। আমি তাকে জিজ্ঞেস করি, এখন কেমন লাগছে? সে পুরো স্বাভাবিকভাবে উত্তর দেয়, ভালো আছে, শুধু একটু ক্লান্তি আছে। তারপর সে জিজ্ঞেস করে, কিছু খেতে পাওয়া যাবে কি? আমরা ঠিক 3টায় আমাদের দীর্ঘ যাত্রা পুনরায় শুরু করি। মৌলানা যাওয়ার আগে হিদায়াত দিয়েছিলেন যে সামনে যাত্রা শুধুমাত্র দিনের আলোতে করতে হবে, গাড়িতে সব সময় কোরআন রাখতে হবে এবং যাত্রা শুরু করার আগে আয়াতুল কুরসি পড়া বাধ্যতামূলক। কারাকোরামের অন্ধকারে যে প্রাচীর সৃষ্টি বাস করে, তাই রাস্তাগুলোর আগেরই এবং এটি তার জায়গা ছাড়ে না। আমরা ঠিক 9টায় শান্তভাবে ইসলামাবাদে পৌঁছাই। আমি আজও যাই, কিন্তু সব সময় সকাল 6টায় ঘুম থেকে উঠে যাই। আমি সেখানে রাতের যাত্রা সম্পূর্ণ ছেড়ে দিয়েছি। ইমতিয়াজ এখনো আমার সঙ্গে থাকে। সে নিজে থেকে আয়াতুল কুরসি পড়ে। আল্লাহর শুকরিয়া, সেই ঘটনার পর আর কখনো এমন কিছু ঘটেনি। কিন্তু আজও যখন আমি সেই রাত এবং ঘটনাটি মনে করি, আমার শরীর শিউরে ওঠে। এই ছিল ঘটনা। প্রিয় লিসেনার্স, আশা করি এই ঘটনাটি আপনাদের ভালো লেগেছে। ঘটনা যদি আপনাদের পছন্দ হয় তাহলে ভিডিওটি লাইক করতে ভুলবেন না এবং কমেন্টের মাধ্যমে জানাবেন ঘটনাটি আপনাদের কেমন লাগলো। এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, বেল আইকন ক্লিক করে দিবেন। এতে করে যখনই আমি নতুন ঘটনা আপলোড করব, নতুন ঘটনার নোটিফিকেশন পেয়ে যাবেন আপনারা। অনেক ধন্যবাদ সবাইকে এতক্ষণ শুনে থাকার জন্য। আল্লাহ হাফেজ।